আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ পোল্ট্রি সেক্টরের সবচেয়ে পুরাতন সংগঠন যেটিকে বলা হয় বিপিআইএ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, যেখানে ক্ষুদ্র খামারি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ডিলার সবাই এটার সাথে সম্পৃক্ত। তো বিপিআই এর নির্বাচন খুব কাছেই আসন্ন। এই মাসের 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সভাপতি পদে লড়বেন জনাব মোশাররফ হোসেন চৌধুরী। আজকে আমরা আসছি তার কাছে এই বিপিআই এর সম্পর্কে এবং তার বিপিআই এর সামগ্রিক যে পরিকল্পনা আছে এই বিষয়ে জানার জন্য। জনাব মোশাররফ হোসেন চৌধুরী, আপনাকে স্বাগতম agrinews24.com-এ। একটু আপনি বিপিআই এর সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বলেন। বিপিআইএ বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, এটার জন্ম 1992 সালে। বাংলাদেশ পোলট্রি সেক্টর যখন হাঁটি হাঁটি পা পা করে শুরু হচ্ছিল, তখনকার অ্যাকচুয়ালি ওই মুহূর্তের পোলট্রি চ্যালেঞ্জ বা পোলট্রি বিষয়ক যে ধরনের আসলে সরকারি নীতিমালা এবং এবং খামারি এবং সকল স্তরের স্টেক হোল্ডারদের দাবি দেওয়া, এই সব কিছুর সমাধানকল্পে এই সংগঠন বাংলাদেশের সর্বপ্রথম সংগঠনটি শুরু হয় এবং সেই ধারাবাহিকতায় আজকে 2025 সাল এই সংগঠনটি এখনও অ্যাক্টিভ রয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই সংগঠনে অ্যাকচুয়ালি পোলট্রি ইন্ডাস্ট্রিজ টোটাল সেক্টরের সকল ধরনের স্টেক হোল্ডারের এটা একটা প্ল্যাটফর্ম, যেটা অন্য কোনো সংগঠনের নাই। এই সংগঠনের সাথে আপনার খামারি, ডিলার, ওষুধ বিক্রেতা, ফিড ইন্ডাস্ট্রিজ, হ্যাচারি মালিক এবং সকল ধরনের স্টেক হোল্ডারদের একটা প্ল্যাটফর্ম এটা, যেখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করার যে সুযোগ এই সংগঠনের মধ্যে রয়েছে। মিস্টার চৌধুরী, আপনি জানেন যে আমাদের দেশের অন্যান্য যেসব পোল্ট্রি সংগঠনগুলো আছে সবাই প্রান্তিক খামারিদের কথা বলেন, কিন্তু আমরা বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে এই প্রান্তিক খামারিদের অংশগ্রহণটা খুবই কম। তো সেই ক্ষেত্রে আপনি নির্বাচিত হলে আপনি এই প্রান্তিক খামারিদের এঙ্গেজমেন্ট করার ক্ষেত্রে কি ভূমিকা রাখবেন? অ্যাকচুয়ালি বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এই পর্যন্ত এটার যে মূল উদ্দেশ্য, মূল ধারা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছেন সবার সমস্যাগুলোকে চিহ্নিত করে এই বিষয়গুলোকে সমাধানকল্পে কাজ করা। তো এটাই কিন্তু এই উদ্দেশ্য নিয়েই বিপিআই শুরু হয়েছিল এবং এই উদ্দেশ্য নিয়েই বিপিআই কাজ করে যাচ্ছে। তো আসন্ন যে নির্বাচনে আমরা যদি জয়যুক্ত হই, সেক্ষেত্রে আমাদের কাজ থাকবে যে অ্যাকচুয়ালি বর্তমানে যে চ্যালেঞ্জগুলো আমরা ভুগছি, সেই চ্যালেঞ্জগুলো খামারি পর্যায় থেকে শুরু করে ডিলারদের যে চ্যালেঞ্জেসগুলো আছে, খামারির যে চ্যালেঞ্জগুলো আছে এবং টোটাল ইন্ডাস্ট্রিজের যে চ্যালেঞ্জেসগুলো আছে, যেটা বর্তমানে আমরা বিদ্যমান দেখছি, সেই চ্যালেঞ্জেসগুলোকে সমাধান করার জন্য আমাদের কাজ থাকবে। এই চ্যালেঞ্জেসগুলোকে যদি আমি বিস্তারিত বলতে চাই, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম আইডেন্টিফাই করতে চাই যে বাজার ব্যবস্থাপনা। আজকে যদি আপনি টোটাল তথা পোলট্রি ইন্ডাস্ট্রিকে আপনি যদি দেখেন, আপনি সবচেয়ে অসামঞ্জস্যপূর্ণ যেই জায়গাটা আপনি দেখবেন, সেটা দেখবেন বাজার ব্যবস্থাপনা। অর্থাৎ আপনি একটা ডিম অথবা একটা মুরগির যে কস্টিং হয় খামারি পর্যায়ে, সেই কস্টিং থেকে দেখবেন যে বাজার অনেকটুকু কম আছে। সেক্ষেত্রে আমাদের খামারিরা এবং টোটাল সেক্টরটাই কিন্তু আপনি জানেন, যদি খামারেরা লাভবান হতে না পারে, তাহলে আসলে এটার সাথে জড়িত যত স্টেক হোল্ডার আছে, সেটা আপনার হ্যাচারি হোক, সেটা ফিড মিল হোক, সবাই কিন্তু এই দুর্ভোগের শিকার হয়। সো প্রথমত আমি সেটাকে বলবো যে বাজার ব্যবস্থাপনাটাকে সামঞ্জস্যপূর্ণ একটা বাজার ব্যবস্থাপনা করা। সেটা করতে গেলে আমাদেরকে সরকার এবং সেক্ষেত্রে যত ধরনের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যত অ্যাসোসিয়েশন যারাই আছে, সবাইকে নিয়ে একটা পলিসি নির্ধারণ করা, যেই পলিসিতে ন্যূনতম কত দামে আমরা অ্যাকচুয়ালি ডিম এবং মুরগি কত দামে বিক্রি করলে সবার একটা সামঞ্জস্যপূর্ণ, সবাই লাভবান হতে পারে সমানভাবে, সেটাকে খেয়াল রেখে আমাদেরকে একটা বাজার ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা। সেটার জন্য আমরা সর্বপ্রথম কাজ করব। তারপর আরও অনেক বিষয় আছে। আপনি যদি দেখতে চান যে আমাদের যে ডিমের মূল্য যদি আপনারা দেখেন, যে বর্তমানে একটা ডিমের মূল্য আজকে আপনি বাজারে দেখবেন যে 7 টাকা থেকে 8 টাকা সর্বোচ্চ, যেখানে খামারি পর্যায়ে ডিমের মূল্য আছে 10 টাকা। যদি আপনি যারা আসলে বড়ভাবে
আপনার এখন বর্তমানে ফার্ম করছেন, তাদের হয়তো কিছু কম লাগতে পারে র মেটেরিয়ালস কেনার ক্ষেত্রে, বিভিন্ন ফিড কেনার ক্ষেত্রে তারা হয়তো কিছুটা সুবিধা পেতে পারে, সেক্ষেত্রেও তাদের হয়তো বা 58 টাকা বেশি হতে পারে। বাট খামারি পর্যায়ে সেটা কিন্তু আপনার দেখা যায় যে আসলে তারা সর্বোচ্চ তাদের যে মূল্য, তারা সর্বোচ্চ খরচ করছে। দেখা যাচ্ছে যে 10 টাকা 11 টাকা তাদের কস্টিং হয়, আজকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 8 টাকা 7 টাকা তাদেরকে বিক্রি করতে হয়। এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে আসলে প্রান্তিক খামারিরা সর্বপ্রথম দুর্ভোগের শিকার হবেন, সাথে সাথে তথা টোটাল সেক্টরটাই কিন্তু একইভাবে দুর্ভোগের শিকার হবেন। যদি প্রান্তিক খামারিরা না থাকে, সেখানে অন্যান্য স্টেক হোল্ডারদের কোনো অস্তিত্ব থাকার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে এখনো আমি যদি দেখি 80%-এর উপরে কিন্তু এখনো এই সেক্টরটা প্রান্তিক খামারি এবং তথা খামারিদেরকে নিয়ে কিন্তু এই ব্যবসাটা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি এই জায়গাগুলোতে যে ডিমের মূল্যগুলো যাতে আমরা আসলে খামারি পর্যায়ে তারা যাতে লাভবান হতে পারে, সেক্ষেত্রে যে যে পদক্ষেপগুলো আছে, আমি একটা পদক্ষেপের কথা বলতে পারি যে যেসব জায়গাগুলো আপনার লেয়ার ঘন। আমি একটু আপনার ইন্টারাপ্ট করি মাঝখানে, সেটা হচ্ছে আপনি বললেন যে কর্পোরেট যে খামারি আছে, যারা আছে আপনাদের মতো, যারা স্টেক হোল্ডার যারা আছেন বড় এবং যারা ছোট খামারি আছেন, তাদের প্রোডাকশন কস্টের মধ্যে একটা পার্থক্য থাকে। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের যখন গভর্নমেন্ট বা গভর্নমেন্টের যে বিভিন্ন সংস্থা আছে, তারা যখন ডিমের মূল্য বলা হয় যে উৎপাদন খরচ এত, সো আপনারা তো এমনিতেই 58 টাকা এগিয়ে থাকেন একটা ছোট খামারিদের কাছ থেকে। সো এই যে গভর্নমেন্টের কাছে এই বিষয়টা বোঝানোর ক্ষেত্রে যে না, এই মূল্য ডিমের মূল্যটা আসলে খামারি পর্যায়ে, এই জায়গাটাতে আপনারা কি কাজ করবেন? অ্যাকচুয়ালি বিপিআই এর উদ্দেশ্যই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করা, যে অ্যাকচুয়ালি টোটাল স্টেক হোল্ডারদের, আমি আগেও বলেছি যে সর্বপ্রথম খামারি বাঁচলে বাঁচবে দেশ, এবং খামারি বাঁচলে বাঁচবে দেশ, ডিম এবং মাংসে স্বনির্ভর হবে আমার বাংলাদেশ। তো এখানে সর্বপ্রথম আমি মনে করি যে খামারিরা সর্বপ্রথম এই সেক্টরের মূল স্টেক হোল্ডার। তো সেক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন যে হ্যাঁ, খামারির থেকে যারা কর্পোরেটরা যারা আসলে ডিম উৎপাদন করছেন, তাদের যে খরচ, অবশ্যই তাদের খরচ কিছুটা কম হবে। বাট কিন্তু আসলে আমাদের যে সরকার অথবা যে আপনার সরকারি যে সংগঠনগুলো রয়েছেন বা সরকারি যে অর্গানাইজেশনগুলো রয়েছেন, তাদের কিন্তু আসলে শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ডিম প্রোডাকশন করছেন তাদেরকে দেখে পলিসি যদি তারা ডেভেলপ করেন, সেটাতে তারা ভুল করবেন। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই চিন্তা করা উচিত যে মাঠ পর্যায়ে যারা খামারিরা আছেন, তাদের ডিমের কস্টিং কতটুকু হচ্ছে, তাদের মুরগির কস্টিং কতটুকু হচ্ছে, তাদের উৎপাদিত পণ্যগুলো কস্টিং কতটুকু হচ্ছে, সেটা চিন্তায় রেখে তাদের এমন পলিসি করা দরকার যাতে, আমি মনে করি আপনারা জানেন, যখন ডিমের বাজার বৃদ্ধি পায় সাপ্লাই চেন সমস্যার কারণে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড সমস্যার কারণে, যখন দাম বৃদ্ধি পায়, আপনি দেখবেন যে অনেক ধরনের সরকারি সংস্থাগুলো কিন্তু বাজারে নেমে যায় এবং দেখে যে আসলে কারা ডিম বেশি দামে বিক্রি করছে বা কিভাবে এই দামটা বৃদ্ধি হলো। তো যেভাবে আসলে দাম বেড়ে গেলে তারা আসলে মাঠে নামে, দাম কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাদেরকে মাঠে দেখা যায় না। তো আমরা মনে করি যে আসলে পলিসিগুলো এমনভাবে ডেভেলপ করা দরকার সরকারি পর্যায়ে, দাম কমলেও তারা যাতে মাঠে নেমে আসে, সমস্যাগুলোকে চিহ্নিত করে এবং একটা এমন দাম তারা নির্ধারণ করে দেয় যেখানে আড়ত পর্যায়ে অথবা হোলসেল পর্যায়ে যাতে কেউ এই কস্টিংয়ের নিচে কেউ যাতে আপনার মুরগি ডিম এগুলো বিক্রি না করে। যদি এই ধরনের একটা যারা যে কেউ কস্টিং অর্থাৎ খামারের কস্টিংয়ের নিচে যদি কেউ ডিম এবং মুরগি বিক্রি করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে। এইভাবে করে তারা যদি আসলে একটা সুন্দর একটা আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে আপনার খামারের যে কস্টিং আছে সেটাকে মাথায় রেখে যদি বাজার ব্যবস্থাপনার পলিসিগুলো করা হয়, তাহলে আমরা মনে করি সেক্ষেত্রে অনেকটুকু দুর্ভোগ কমবে এবং বিপিআই এর কাজ হবে এই কাজগুলো পলিসি লেভেলে ডেভেলপ করে সরকারের সাথে নেগোশিয়েট করে এই বিষয়গুলোকে আসলে সমাধান করবে কাজ করা। আমরা খামারি পর্যায়ে প্রায় একটা অভিযোগ পাই যে বিশেষ করে আপনাদের ফিডের দামের ক্ষেত্রে আছে যে ফিডের দাম লাস্ট 2-3 বছরে অত্যাধিক বেড়ে গেছে এবং আমরা বিশেষ করে খামারিদের সাথে অভিজ্ঞতা যেটা দেখতে পাই যে খামারিরা বলে যে ডিমের দাম বা মুরগির দাম, প্রোডাকশন কস্ট বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে ফিড এর দাম বেড়ে যাওয়া। আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, হ্যাঁ, তো এই ক্ষেত্রে খামারিদের যে বক্তব্য আছে এই ব্যাপারে আপনাদের করণীয় কি আছে যে যাতে তাদের ফিডের দামটা সহনীয় পর্যায়ে আসে, বা এই যে আসলে মূল কারণটা কি? এটা আসলে মূল কারণটা তো আপনারা জানেন অনেক গভীর।
আপনার যদি র মেটেরিয়ালসের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আসলে আমরা ফিড প্রোডাকশন করতে গিয়ে আমাদের দ্বারা সম্ভব না যে আপনার কম দামে, যেটা আপনি বলছেন আপনার কাঙ্ক্ষিত দামে ফিড প্রোডাকশন করা। আপনি যদি চিন্তা করেন যে আজকে থেকে যদি আপনি 5 বছর আগে যদি চিন্তা করেন, ভুট্টার দাম ছিল 17-18 টাকা 20 টাকা, আজকে সেই ভুট্টা কিন্তু আপনার দেখা যায় যে 32 থেকে 38 টাকা 40 পর্যন্ত ভুট্টার দাম চলে যায় গত 3 বছরে, যদি আপনি বিষয়গুলোকে আপনি খেয়াল করেন। সেক্ষেত্রে আপনি যদি দেখেন ভুট্টার দাম কিন্তু ডবল হয়ে গেছে, ফিডের দাম কিন্তু ওই ওই হিসেবে কিন্তু ডবল হয়নি। দ্বিতীয়ত একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আপনি রাশিয়া ইউক্রেন ওয়ার, ডলারের যে দাম বৃদ্ধি, যে ডলার আজকে আপনার 84 টাকা ছিল, সেই ডলার আজকে একটা প্রোডাক্ট কিনতে গেলে আমাদেরকে, আপনি জানেন, ইম্পোর্ট করতে হলে ডলার খরচ করে কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো আনতে হয়। সেক্ষেত্রে সেই 84 টাকার ডলার, সেটা আপনি যদি দেখেন আজকে 123 টাকা 24 টাকা 125 টাকা পর্যন্ত এই ডলারের রেট গিয়েছে। তো সেক্ষেত্রে ওই জায়গাটুকুতেও আপনার আমাদের যে কারেন্সি আছে সেটারও কিন্তু 30-40% ডিভ্যালুয়েশন হয়েছে। এবং সেক্ষেত্রে আপনার ডিভ্যালুয়েশন হওয়ার অর্থ হচ্ছে, অর্থাৎ যে র মেটেরিয়ালসগুলো আমরা ইম্পোর্ট করে আনি সেটার দাম বৃদ্ধি পাওয়া, অর্থাৎ 30-40% ডলারের কারণেও কিন্তু দামটা বৃদ্ধি পেয়েছে। তো আজকে অ্যাকচুয়ালি আপনি যদি যত গভীরেই যান না কেন, আপনি এই কারণগুলোই পাবেন, যেখানে ডলারের বৃদ্ধির কারণ এবং আপনার বর্তমানে যে ইন্টারনাল যে র মেটেরিয়ালসগুলো আছে সেই র মেটেরিয়ালসের দাম বৃদ্ধির কারণ, এবং সকল কিছুর কিন্তু দাম বেড়েছে। আপনি যদি দেখেন আসলে গ্যাসের দাম দেখেন, আপনি বিদ্যুতের দাম দেখেন, এমন কোনো জায়গা নাই যেই জায়গাটুকুতে আপনার বা দাম বাড়েনি। সেক্ষেত্রে সব কিছুকে যদি আপনি কনসিডার করেন, আমরা বর্তমানে যে ফিডের দাম আছে, আসলে যদি এটার ভিতরে আপনি ঢুকতে চান, আপনি সেটা কিন্তু খুব একটা বেশি না। এবং আমাদেরকে আসলে আমরা দাম বাড়ছে দাম বাড়ার পিছনের যে কারণগুলো, সেগুলো যদি আসলে প্রপারলি চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা বুঝতে পারবো না আসলে দাম বাড়ার কারণটা কি। আচ্ছা, আপনি একটু আগে বিদ্যুতের দামের কথা বললেন। খামারিদের এইখানে একটা বড় অভিযোগের ব্যাপার হচ্ছে যে পোল্ট্রি বা লাইভস্টক সেক্টরটা হচ্ছে কৃষির একটা উপখাত। কৃষি সেক্টর যদি এইখানে ভর্তুকি পেয়ে থাকে, খামারিদের অভিযোগ যে তারা ভর্তুকি পাচ্ছে না, বরঞ্চ তারা কমার্শিয়াল যে রেট আছে, বিশেষ করে যে আমাদের খামারগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে এবং তারা পল্লী বিদ্যুতে তারা ব্যবহার করে, এবং এই পল্লী বিদ্যুতের রেটটাও বেশি অন্যান্য শহর অঞ্চলের তুলনায়। তারা কমার্শিয়াল রেট দিয়ে থাকে এবং মুরগির উৎপাদন এবং ডিম উৎপাদনে একটা বড় খরচ ব্যয় হয় এই বিদ্যুৎ বিলে। সো বিপিআইএ এই বিদ্যুৎ বিলের যে রিবেট এবং ব্যাপারটা আছে খামারের পর্যায়ে যাতে তারা সুফল পায়, সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? অ্যাকচুয়ালি আবারও আমি স্মরণ করিয়ে দিতে চাই, বিপিআই এর মূল উদ্দেশ্য হচ্ছে আসলে এই সমস্যাগুলোকে চিহ্নিত করা এবং এই সমস্যাগুলো সমাধানকল্পে কাজ করা। বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু যারা ফিড মিলার্সরা আছি, তারা কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু 20% রিবেট কিন্তু পেয়ে যাচ্ছে। কিন্তু আপনি যারা 1000 মুরগি নিয়ে মুরগি পালছে, 500 মুরগি নিয়ে মুরগি পালছে, 2000 মুরগি নিয়ে মুরগি পালছে, তারা আসলে কতটুকু পাচ্ছে সেটা কিন্তু সন্দিহান। এই জিনিসটাকে কিন্তু আসলে আমাদের যারা আপনার সরকার পক্ষ আছে এবং যারা সংস্থাগুলো আছে এবং যারা তাদের সাথে যে রিলেটেড যে অ্যাসোসিয়েশনগুলো আছে, সবারই কিন্তু এই সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করার দরকার ছিল। এবং আমি মনে করি বিপিএর একটা প্রধান কাজ থাকবে এই প্রান্তিক পর্যায়ে এই বিষয়গুলো যেভাবে কর্পোরেটরা পাচ্ছে, সেভাবে যাতে প্রান্তিক পর্যায়ে খামারিরা এই বিষয়গুলো নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে আসলে কিভাবে এই বিষয়গুলো পাওয়ার জন্য তাদের যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো সম্পর্কে তাদেরকে সম্যক ধারণা দেওয়া এবং এই প্রসেসগুলোর সাথে এমন একটা সেল গঠন করা যাতে তারা এই প্রসেসের সাথে খামারিদেরকে এই রিবেটটা যাতে পাইয়ে দিতে পারে। সরকার এবং তথা সকল সংস্থাগুলোর সাথে একসাথে একযোগে কাজ করে এই রিবেটগুলো খামারি পর্যায়ে নিশ্চিত করা। তো বিপিআই এর আমাদের সামনের দিকে যদি আমরা বিপিআই আসি, আমরা আশা করব এই কাজগুলো আমরা সরকারের সাথে নেগোসিয়েশন করে এই বিষয়গুলো যাতে আমরা খামারির পর্যায়ে যাতে এই রিবেটটা পায় সেটাকে নিশ্চিত করা যায়। আমরা আরেকটা বিষয় জানি, যে কোনো ব্যবসা বা আসতে গেলে সেখানে সেই বিজনেস সম্পর্কে জানা জরুরি প্রাইমারি ভাবে। এবং পোল্ট্রি কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক একটা বিজনেস। যদিও আমাদের অনেকের ধারণা গ্রাম অঞ্চলে এটা মুরগি পালন হয়, হয়তো খুব স্বাভাবিকভাবে এটা বেড়ে উঠে পালন করা হয়, কিন্তু আমরা জানি যে এটা বিজ্ঞান ভিত্তিক একটা শিল্প। সেক্ষেত্রে আমাদের দেশের খামারি যারা আছেন, প্রান্তিক পর্যায়ে যারা খামারি আছেন, তাদেরকে আরো নলেজেবল করার জন্য, তাদেরকে এই ব্যাপারে আরেকটু প্রশিক্ষিত করার জন্য বিপিআই এই খামারি পর্যায়ে প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে প্রশিক্ষণের জন্য কি কোনো উদ্যোগ দিবে? অবশ্যই অবশ্যই। বিপিআই এমন একটা সংগঠন
যেটা অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন অন্য কোনো সংগঠন কিন্তু ওগুলো কিন্তু জেলা পর্যায়ে কিন্তু অ্যাক্টিভ নাই, কিন্তু বিপিআই মানে একটা সংগঠন যেখানে কিন্তু প্রত্যেকটা জেলাতে কিন্তু বিপিআই এর অফিস রয়েছে এবং বিপিআই এর কার্যক্রম রয়েছে। তো এই জেলা অফিসগুলোকে উপর নির্ভর করে কিন্তু আমরা সামনের দিকে আমরা এই প্রশিক্ষণ কর্মশালা, খামারি প্রশিক্ষণ কর্মশালা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে। তো আপনারা জানেন যে আসলে যত আমাদের দিন পেরোচ্ছে আমাদের কিন্তু চ্যালেঞ্জ বাড়ছে। আমরা যদি আগের সময়ে যাই তখন কিন্তু এত রোগবালাই, এত বিষয়গুলো ছিল না। এখন কিন্তু নতুন নতুন রোগবালাই, নতুন নতুন চ্যালেঞ্জেসগুলো কিন্তু আমাদেরকে খামারি পর্যায়ে কিন্তু আমরা দেখি। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যেটা যথার্থই বলেছেন যে প্রশিক্ষণ অথবা অন হ্যান্ডস আপনার ট্রেনিং, এই বিষয়গুলো খুবই জরুরি। যেহেতু বিপিআই জেলা পর্যায়ে অফিস এবং জেলা পর্যায়ে অ্যাক্টিভিটি রয়েছে, কমিটি রয়েছে, সেহেতু ওই কমিটিগুলোকে এম্পাওয়ার করে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা কিন্তু এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আমরা কিন্তু করতে পারি। এবং বিপিআই যদি আমরা সামনের দিকে আসি ইনশাল্লাহ এই বিষয়গুলোর উপর সর্বোচ্চ যাতে গুরুত্ব দেওয়া যায় সেটার দিকে আমাদের নজর থাকবে। বিপিআই এর ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি যে আমরা যদিও বলেন আপনারা যে প্রান্তিক খামারিদের নিয়ে কাজ করবেন বা প্রান্তিক খামারিদের একটা সংগঠন, সেক্ষেত্রে প্রান্তিক খামারিরা বিপিআই এর সাথে তাদের যে সমস্যাগুলো আছে, তাদের অভিযোগ অনুযোগ যাই আছে, যাতে তারা বিপিআই এর সাথে কানেক্ট হতে পারে, তাদের একটা সমস্যা বলার জন্য আপনাদের কাছে আসতে পারেন, যেগুলো স্টেক হোল্ডাররা আপনারা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি দেওয়া উত্থাপন করতে পারবেন সমস্যাগুলো সমাধান। সো যারা প্রান্তিক খামারি তারা বিপিআই এর সাথে যাদের সরাসরি যোগাযোগ করতে পারে, তারা আপনাদের প্ল্যাটফর্মে আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কি নতুন কোনো উদ্যোগ নেবেন? কেন আপনাকে তারা প্রেসিডেন্ট বানাবেন? আচ্ছা, অ্যাকচুয়ালি এই সংগঠনটা প্রান্তিক খামারি থেকে শুরু করে সকল স্টেক হোল্ডারদের একটা সংগঠন। যখন আমরা চ্যালেঞ্জেসগুলো আমরা দেখি বা এই যে আমি যে কথাগুলো বললাম, বাজার ব্যবস্থাপনা, অন্যান্য যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো নিয়ে সরকারের সাথে আসলে নেগোসিয়েশন অথবা সরকারের সাথে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তাগুলো বলা, খামারের ইস্যুসগুলোকে সরকার পক্ষ এবং আপনার মিডিয়ার নজরে নিয়ে আসা, এই বিষয়গুলোর জন্য কিন্তু বিপিআই অবশ্যই কাজ করা উচিত। এবং উচিত বলতে আমি যেটা বলবো, আপনি যেটা বলছেন তারা কিভাবে আসবে, আমি আপনাকে একটু আগেও বলেছি আমাদের কিন্তু জেলা পর্যায়ে কমিটি রয়েছে, জেলা পর্যায়ে অফিস রয়েছে এবং জেলা কমিটিগুলোর সাথে প্রত্যেকটা জেলার খামারিরা কিন্তু কানেক্টিভিটি রয়েছে। এবং তারা যদি জেলা পর্যায়ে আমাদের যে অফিসগুলো আছে সেই অফিসগুলোর সাথে রেগুলার কানেক্টিভিটি এবং আমাদের জেলা পর্যায়ের সাথে আমাদের যে কেন্দ্রীয় যে অফিসগুলো আছে আপনার সবার সাথে কিন্তু আমাদের একটা যোগসূত্র রয়েছে। এবং আমাদের সামনের দিনগুলোতে আমরা এই জেলা পর্যায়ের কমিটিগুলোকে স্ট্রং করে এবং তাদের সাথে ফার্মারদের এবং প্রান্তিক খামারিদের আসলে কানেক্টিভিটিকে স্ট্রং করে তাদের দাবিগুলো যাতে আমরা আসলে বিভিন্ন জায়গায় আমরা উচ্চস্বরে এবং জোর গলায় দাবিগুলো জানাতে পারি, সেই জায়গাগুলোতে আমি মনে করি যে বিপিআইএ এমন একটা প্রতিষ্ঠান বা এমন একটা সংগঠন যেখানে এই বিষয়টার জন্য সর্বোচ্চ সুযোগ রয়েছে এবং বিপিআই সর্বোচ্চ গুরুত্ব নিয়ে এই কাজগুলোকে আমি মনে করি যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা এই বিপিআই এ নিশ্চয়ই আমাদের দেশের আরো পোল্ট্রি সেক্টরের বেশ কয়েকটি সংগঠন আছে যারা কাজ করেন ফিড নিয়ে, বা ব্রিডার্স অ্যাসোসিয়েশন যারা আছেন, বিপিআইসিসি, এদের সমন্বয়ে আপনারা তো কাজ করার চিন্তা ভাবনা আছে সবাই মিলে একসাথে? অবশ্যই বিপিআই তো এই সেক্টরের বাইরের কোনো সংগঠন নয়। অন্য সংগঠন যেগুলো আছেন তারাও সেক্টর নিয়ে কাজ করছেন, ফিড ইন্ডাস্ট্রিজ, ফিড মালিকদের স্বার্থ নিয়ে কাজ করছেন, বা বাফিটা আছে যারা ফিড ইনগ্রিডিয়েন্টস ইম্পোর্টারদের স্বার্থ নিয়ে কাজ করছেন, আহাকাব আছেন অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা অ্যানিম্যাল হেলথ কোম্পানিজের স্বার্থগুলো নিয়ে কাজ করছেন। তারাও কিন্তু এই সেক্টরের ভিতরে থেকেই কিন্তু সেক্টরের জন্য কাজ করে যাচ্ছেন। বিপিআই এমন একটা সংগঠন যেখানে আপনার প্রান্তিক খামারি থেকে শুরু করে সকল ধরনের স্টেক হোল্ডারদের যেহেতু একটা প্ল্যাটফর্ম, অবশ্যই আমাদের তাদের সাথেও একযোগে কাজ করতে হবে। কারণ আমাদের যে চ্যালেঞ্জেসগুলো আছে এটা আসলে এই বিষয়গুলো সম্পর্কে অন্যান্য অ্যাসোসিয়েশনদেরকেও জানা উচিত। বিপিআই এর যারা আপনার স্টেক হোল্ডাররা আছেন প্রান্তিক খামারি থেকে শুরু করে সবার কি চ্যালেঞ্জেসগুলো আছে, এগুলো যদি আমরা সব সংগঠন মিলে একযোগে কাজ করতে পারি তাহলে সরকার পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা স্ট্রংলি এই বিষয়গুলো নিয়ে ভূমিকা রাখার আমরা প্রয়াস করতে পারি। সর্বশেষ আপনার যারা ভোটার আছেন এবং যারা প্রান্তিক খামারি আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন।
হ্যাঁ, আমি বলতে চাই বিপিআই আসলে অনেক পুরনো একটা সংগঠন, কিন্তু আমরা এই সংগঠনের যে মর্যাদা বা এই সংগঠনের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু গত অনেক বছর ধরে কিন্তু আপনার খুব একটা অ্যাক্টিভ ছিল বলে আমি মনে করি না। সেটার বিভিন্ন কারণ রয়েছে, আমি এই কারণগুলো আসলে উল্লেখ করতে চাই না। কিন্তু আমরা মনে করি যে প্রান্তিক খামারিদের যে কথাগুলো আছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের যে কথাগুলো আছে, ডিলারদের যে কথাগুলো আছে, অথবা টোটাল যে স্টেক হোল্ডার যারা আছেন বিপিআইতে যে কথাগুলো আছে, এগুলো কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আসলে সঠিকভাবে এগুলোকে অ্যাড্রেস করে কোনো কাজ হয়নি। সর্বপ্রথম যখন আপনার এটার প্রতিষ্ঠা হয়েছিল, এটার মাধ্যমেই কিন্তু পোলট্রি সেক্টরের অনেক ধরনের নীতিমালা প্রণয়ন হয়েছে, যেগুলো খামারি বান্ধব ছিল। আজকে যে রিপেয়ারের কথা বলছেন, আজকে অনেক বিষয়ে আমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, সেটা কিন্তু বেশিরভাগ কিন্তু বিপিআই এর অবদান আমি বলতে চাই। কিন্তু সেই ধারাটা কিন্তু বিপিআই কিন্তু বজায় থাকেনি। তো সেই জন্যই কিন্তু আসলে আমাদের বিপিআইতে এখন যে আমাদের যে প্যানেল, সেই প্যানেলটা এই সমস্যাগুলো বা এই ইস্যুগুলোকেই কিন্তু চিহ্নিত করেছে, এবং এবং এই ইস্যুগুলো যাতে আমরা সমাধান করতে পারি, খামারি পর্যায়ে আসলে যে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, যে টোটাল স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা একযোগে কিভাবে কাজ করতে পারি, সেটাতে সেটাকে সামনে রেখে আমি মনে করি আমাদের যে খামারি ভাইরা আছেন, আমাদের টোটাল যে স্টেক হোল্ডাররা আছেন, সবাই আমাদের প্যানেলকে সম্পূর্ণরূপে জয়যুক্ত করবেন এবং আমাদেরকে ইনশাল্লাহ আগামী 2 বছর কাজ করার সুযোগ দিবেন, এবং তারাই বিচার করবেন আমাদের কাজের ক্ষেত্রগুলো আমরা আসলে কিভাবে বিপিআইকে আরও বড় পরিসরে কিভাবে সামনে নিয়ে যাওয়ার আমরা আমাদের ইচ্ছা রাখি, সেটা খামারিরা বিচার করবেন।